একাদশ শ্রেণীর বন্ধুরা, আজকে আবার তোমাদের জন্য একটি অত্যন্ত কমন প্রশ্নের ক্লাস নিয়ে আসলাম। এখানে তোমাদের যে পরীক্ষা চলছে, এখন সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে আগের দিন, অর্থাৎ এর আগেই তোমাদের একটা পরীক্ষা হয়েছে, বাংলা পরীক্ষাটা হয়েছে। পরীক্ষার মাঝখানে এই জন্যই ক্লাস নিয়ে আসলাম যে তোমাদের পরীক্ষাগুলো বেশ অনেক দিন পর পর আছে, বেশ কয়েকদিন গ্যাপ দিয়েছে, তোমরা পড়ার সুযোগ পাবে, সময় পাবে। আর তোমাদের মধ্যে অনেক বন্ধুরাই এখনো পর্যন্ত বই কিনোনি। তো যে সমস্ত বন্ধুরা বই কিনতে পারোনি তাদের জন্যে এই ভিডিওগুলি খুবই উপকার লাগবে। আর অবশ্যই এখান থেকে তো কমন আসবেই, আমি শিওর এখান থেকে কমন তোমরা পেয়ে যাবে। এই ভিডিওগুলি তোমাদের জন্যই দেওয়া, তোমরা যারা রেজাল্ট ভালো করতে চাও। আর যে সমস্ত বন্ধুরা মোবাইলে দেখবে, তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা যে সমস্ত বন্ধুরা এখনও বই কিনতে পারেনি তাদের জন্য তোমরা তোমাদের মোবাইল থেকে অনেক করে শেয়ার করে দেবে সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপে, যাতে তোমার ওই বন্ধুরা সবাই দেখতে পায় এবং সবাই উপকৃত হয়। তো প্রশ্ন তো তোমরা প্রথম পরীক্ষায় জেনেই গেছো যে একটি প্রশ্নের 4টি করে উত্তর দেওয়া থাকবে এবং একটা করে উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিট থাকবে। সেখানেও একটি প্রশ্নের 4টি করে অপশান থাকবে, 4টি গোল ঘর থাকবে। সেই 4টি গোল ঘরে যেটা সঠিক উত্তর, সেই ওএমআর শিটে গিয়ে সেই ঘরটাকে গোল করতে হবে তোমাদের। ধরো 1 নম্বরে যে কোনো একটা প্রশ্নের 2 নাম্বার উত্তরটা সঠিক, তাহলে এরকম 4টা ঘর দেওয়া থাকবে গোল, সেই 2 নাম্বার ঘর গিয়ে তোমরা গোল করে দেবে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল। আমি মূলত তোমাদের আগের ভিডিওর মতোই তোমাদের এই সঠিক যেটা উত্তর সেই উত্তরটাই দিয়েছি। পরীক্ষার হলে তোমাদের প্রশ্নপত্রে 4টা করে উত্তর দেওয়া থাকবে। সঠিক উত্তর জানলে অবশ্যই তোমাদের কোনো সমস্যা হবে না, পেরে যাবে। তো আজকে যে কমন প্রশ্নগুলি নিয়ে এসেছি সেটা তোমরা অবশ্যই দেখে নাও এবং পারলে লিখে নেবে এবং মুখস্থ করে নেবে। দেখো 1 নম্বরে আছে, মানুষের ব্যবহৃত প্রথম ধাতুর নাম কি? মানুষ, বা প্রশ্ন দিতে পারে মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল? তাহলে মানুষ সর্বপ্রথম তামার ব্যবহার শিখেছিল। মানুষ সর্বপ্রথম তামার ব্যবহার শিখেছিল। 2 নম্বরে আছে, আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের? আর্যভট্ট ও বরাহমিহির ছিলেন গুপ্ত যুগের। গুপ্ত যুগের। 3 নম্বরে আছে, সিন্ধু সভ্যতার মানুষের কোন ধাতুর ব্যবহার জানতো না বা জানা ছিল না? সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না, কারণ সেই সময় লোহা আবিষ্কারই হয়নি। অর্থাৎ আবার এটাও দিতে পারে, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? সিন্ধু সভ্যতা ছিল তাম্র প্রস্তর যুগের সভ্যতা। পরবর্তীকালে তাম্র ব্রোঞ্জ যদি দেওয়া থাকে সেটাও ঠিক হবে, পরবর্তীকালে ব্রোঞ্জের আবিষ্কার হয়ে যায়। তো তাম্র ব্রোঞ্জ বা তাম্রপ্রস্তর যেটাই দে, দুটোই ঠিক হবে। তাহলে সিন্ধু সভ্যতার মানুষ শুধু লোহার ব্যবহার জানতো না, কিন্তু সোনার ব্যবহারটা সেই সময় জানতো তারা। সোনার অনেক গয়না বা অলংকার আবিষ্কৃত হয়েছে। 4 নম্বরে, প্রাচীন গ্রীসের অলিম্পিক খেলা শুরু হয় কোন স্থান থেকে? এই যে এখন যে বিশ্বে অলিম্পিক খেলা হচ্ছে, এই অলিম্পিক খেলাটা প্রাচীনকালে গ্রিস দেশে শুরু হয়েছিল। সেই গ্রিস দেশের কোথা থেকে শুরু হয়েছিল এই অলিম্পিক খেলাটা? সেই অলিম্পিক খেলাটা শুরু হয়েছিল অলিম্পিয়া নামক স্থান থেকে। প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নামক একটা স্থান আছে বা একটা শহর আছে, সেই প্রাচীনকালের সেই শহর থেকে এটা শুরু হয়েছিল প্রথম অলিম্পিক খেলাটা। 5 নম্বর আছে, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে।
যদি সাল দেয় তাহলে 1526 সালে। যেটাই দেখ 4টা করে অপশান থাকবে, তার মধ্যে যেটা সঠিক উত্তর সেই ঘরটা গোল করে দেবে। তোমরা মাস্টারমশাইয়ের পরীক্ষার হলে অবশ্যই সবাইকে হেল্প করবে, সাহায্য করবে তোমাদের ওএমআর সিট পূরণ করার জন্য। 6 নম্বরে আছে ভেনাস কে ছিলেন? ভেনাস কে ছিলেন? ভেনাস ছিলেন প্রেম ও ভালোবাসার দেবী। প্রাচীনকালে গ্রিস দেশে ভেনাস ছিলেন তোমার প্রেম ও ভালোবাসার দেবী। 7 নম্বরে ভূগোল বা জিওগ্রাফি নামক গ্রন্থটি কার রচনা বা কে রচনা করেন? 4টি অপশন দেওয়া থাকবে। সঠিক উত্তর যেটা হবে সেটা হলো টলেমি। টলেমি এই জিওগ্রাফি বা ভূগোল নামক গ্রন্থ প্রাচীনকালে রচনা করেন, যেটাতে ভারত সম্পর্কে অনেক কিছু জানা যায়। 9 নম্বর আছে স্পার্টার কৃতদাসদের কি বলা হতো? স্পার্টার কৃতদাসকে বলা হতো হেলট। হেলট। স্পার্টার কৃতদাসদের বলা হতো হেলট। 10 নম্বর আছে কোন যুগে ভারতে প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন হয়েছিল? স্বর্ণ মুদ্রা অর্থাৎ কয়েন বা পয়সা, এখন যে আমরা দেখছি 1 টাকা 2 টাকার কয়েন বা 5 টাকার কয়েন, এই সময় এই সোনার মুদ্রা ছিল। সেটা কোন যুগে ভারতবর্ষে প্রথম এই সোনার কয়েলটা আবিষ্কার হয়েছিল? এটা হলো কুষাণ যুগে। কুষাণরা সর্বপ্রথম ভারতে সোনার মুদ্রা চালু করেছিল, সোনার কয়েন চালু করেছিল। 11 নম্বর হচ্ছে প্রথম খলিফা কে ছিলেন? প্রথম খলিফা কে ছিলেন? ইনি হলেন আবু বাক্কার। খলিফা আবু বাক্কার ছিলেন প্রথম খলিফা। খলিফা আমরা ক্লাসে অবশ্যই জেনেছি, যারা ক্লাস করেছে নিয়মিত তারা অবশ্যই জানো খলিফা কাকে বলা হয়। এটা যদি আসে, খলিফা হলো সমস্ত মুসলিম জগতের ধর্মীয় এবং রাজনৈতিক গুরু, অর্থাৎ ধর্মীয় জগতের গুরু এবং রাজনৈতিক জগতেরও। তার নির্দেশ মতোই বা তার অনুগত হয়ে বিশ্বের যে যেখানে যত মুসলমান থাক বা মুসলমান শাসক থাক তার অনুগত ছিলেন এই খলিফা। তো খলিফা এক কথায় যদি বলা হয়, খলিফা কাকে বলা হয়? মুসলিম জগতের ধর্মীয় গুরুকে খলিফা বলা হয়। 12 নম্বর আছে হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? হিদাসপিসের যুদ্ধ যারা ক্লাস করেছে তারা তো অবশ্যই জানো, হিদাসপিসের যুদ্ধ হয়েছিল ভারতের পুরু অর্থাৎ সিন্ধু প্রদেশের রাজা পুরুর সঙ্গে আলেকজান্ডার, গ্রিক বীর আলেকজান্ডারের সাথে এই যুদ্ধটা হয়েছিল। 13 নম্বরে মৌর্য বংশের প্রতিষ্ঠাতার নাম কি? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। আমি আবারও বলছি যে প্রশ্নগুলো তোমরা এই ভিডিওটা না টেনে টেনে দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সমস্ত প্রশ্নই মুখস্থ করবে। আমি বারবার বলছি আমার যতগুলো ভিডিও প্রত্যেকটা ভিডিও থেকেই তোমরা কমন প্রশ্ন অবশ্যই পাবে, অবশ্যই কমন প্রশ্ন পাবে, কারণ এখান থেকেই এগুলোর থেকেই বিগত বছরগুলিতে দিয়েছে। প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ করেছে কিন্তু প্রশ্ন এগুলোই প্রায় দিয়ে থাকে। আর সিলেবাস চেঞ্জ বলতে তোমার প্রশ্নের প্যাটার্নটাই চেঞ্জ হয়েছে। আগের গত বছরের বা এর আগের টপিকগুলো এগুলোই ছিল। তো তার জন্যই বলছি প্রশ্নগুলো অবশ্যই তোমরা প্রত্যেকটা মুখস্থ করে নেবে এবং এখান থেকে কমন তো অবশ্যই পাবে। 14 নম্বরে মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানী কে ছিলেন? মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানী ছিলেন অল বিরুনি। এই অল বিরুনি, এই অল বিরুনি সুলতান মাহমুদের সময় সুলতান মাহমুদের সময় ভারতবর্ষে এসেছিলেন এবং দীর্ঘদিন ভারতবর্ষে থেকে
ভারতীয় জ্যোতির্বিদ্যা তিনি শিখেছিলেন এবং ভারতের সংস্কৃত ভাষাও শিখেছিলেন তিনি। 15 নম্বরে প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রগুলিকে কি বলা হতো? প্রাচীন গ্রীসের যে ছোট ছোট নগর রাষ্ট্র ছিল সেই নগর রাষ্ট্রকে বলা হতো পোলিস। নগর রাষ্ট্রকে বলা হতো পোলিস। আর পাহাড়ের উপরেও ছোট ছোট যে প্রায় সমতল ভূমি যে পাহাড়গুলি ছিল অল্প উঁচুর, সেই পাহাড়ের উপরেও অনেক পুলিশ তৈরি হয়েছিল বা নগর গড়ে উঠেছিল। সেগুলোকে বলা হতো অক্টোপোলিস। সেগুলিকে বলা হতো অক্টোপোলিস। যেটাই আসুক আমরা অবশ্যই যেন পারি, একটা পুলিশ, এটা হলো অক্টোপোলিস। কামাল পাশা কে ছিলেন? এরপরে প্রশ্ন, কামাল পাশা কে ছিলেন? তিনি ছিলেন তরুণ তুর্কি আন্দোলনের জনক। প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে যে তরুণ তুর্কি আন্দোলনের জনক কাকে বলা হয় বা জনক হলো, এই কথা বলে 4টা অপশান দিল। সেই 4টা অপশানের মধ্যে যদি দেখো যে তোমার কামাল পাশা আছে তাহলে এটাই সঠিক উত্তর। যে ঘরে থাকবে সেই ঘরটার উত্তরপত্রে গিয়ে ইউনিভার্সিটি গিয়ে খালি গোল করে দিলেই হলো। 17 নম্বর আছে অগ্রহার ব্যবস্থা প্রচলিত ছিল কোন দেশে? অগ্রহার ব্যবস্থা প্রচলিত ছিল প্রাচীন ভারতবর্ষে। প্রাচীনকালে ভারতবর্ষে অর্থাৎ গুপ্ত যুগে ভারতবর্ষে এই অগ্রহার ব্যবস্থা প্রচলিত ছিল। 18 নম্বর আছে কোন মহাসাগর ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে? কোন সাগর বা মহাসাগর, যাই দেওয়া থাক, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশকে বিচ্ছিন্ন করেছে? যদি এরকম থাকে 4টি অপশান থাকবে, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, লোহিত মহাসাগর বা আর কিছু, এরকম 4টা উত্তর দেওয়া থাকলো। তাহলে সঠিক উত্তর হবে লোহিত সাগর। এই লোহিত সাগর আফ্রিকা এবং ইউরোপ মহাদেশকে বিচ্ছিন্ন করেছে, অর্থাৎ দুটো, এই মাঝখানে হলো লোহিত সাগর দুটো মহাদেশের। 19 নম্বরে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারত বিভক্ত ছিল কতটি মহাজনপদে? ভারত বিভক্ত ছিল তোমার দেওয়া থাকতে পারে 14টি, 15টি, 16টি, 17টি, 18টি এরকম। তাহলে সঠিক উত্তর হবে 16টি মহাজনপদে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতবর্ষ বিভক্ত ছিল। কয়টি? 16টি মহাজনপদে। অর্থাৎ এই যে এখন যে আমাদের অঙ্গরাজ্যগুলি, অর্থাৎ 28টা অঙ্গরাজ্য, আরও 7টা কেন্দ্রশাসিত অঞ্চল, এইরকম মিলে তখন প্রাচীনকালে 16টা ভাগ ছিল ভারতবর্ষে প্রধান। তো এদের মধ্যে এই 16টা মহাজনপদ ছিল। 20 নম্বরে আছে প্রাকৃতিক ইতিহাস নামক গ্রন্থ রচনা করেন কে? প্রাকৃতিক ইতিহাস, এই প্রাকৃতিক ইতিহাস রচনা করেন প্লিনি। কি? প্লিনি প্রাকৃতিক ইতিহাস রচনা করেন। 21 নম্বরে আকবর ও রানা প্রতাপের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল বা যুদ্ধ হয়েছিল দিয়ে দেখলো? তাহলে আকবর এবং রানা প্রতাপের মধ্যে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ। যদি সাল দেওয়া থাকে 1576 খ্রিস্টাব্দে আকবর এবং রানা প্রতাপের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। এরপরে 22 নম্বরে আছে কলিঙ্গ, অর্থাৎ প্রাচীন রাজ্য কলিঙ্গ। প্রাচীন যে কলিঙ্গ রাজ্যটি বর্তমানের কোন রাজ্যে অবস্থিত? এটাকে আবার ঘুরিয়েও দিতে পারে প্রশ্নটা এরকমভাবে, যে এরকম প্রশ্ন আসে যে অশোক যে কলিঙ্গ যুদ্ধে জয়লাভ করেছিল সেই কলিঙ্গ রাজ্যটি বা কলিঙ্গ দেশটি বর্তমান কোন রাজ্যে অবস্থিত? অশোক যে কলিঙ্গ যুদ্ধে জয়লাভ করেছিল সেই কলিঙ্গ বর্তমান কোন রাজ্যে অবস্থিত? এভাবেও হতে পারে। তো প্রাচীন কলিঙ্গ বর্তমান উড়িষ্যা রাজ্যে অবস্থিত, অর্থাৎ উড়িষ্যা যেখানে পুরীধাম,
জগন্নাথের পুরীধাম, সেই পুরীধাম অর্থাৎ উড়িষ্যাতে হলো এই কলিঙ্গ রাজ্যটি অবস্থিত। তো এই যে 22টি প্রশ্ন দিলাম, দেখো প্রত্যেকটি প্রশ্নই কমন। অবশ্যই তোমরা এগুলো খুব ভালো করে পড়বে এবং তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা এগুলো যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিবে, কারণ বন্ধুদের মধ্যে অনেকেই তোমরা জানো যে বই কিনে নি, তাদেরও যেন তোমাদের জন্য একটু উপকার হয়। তো আজকে এই পর্যন্তই। সামনে আবার তোমাদের পরীক্ষার আগে আরও ভিডিও দেব। অবশ্যই তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে কারো কাছ থেকে শেয়ার বা চাইতে হবে না, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। বাই।